ধামসা মাদল বাদ্য বাজে, কাপে পাহাড় চূড়া, ছৌ নৃত্যে বিশ্ব কাঁপায়। বাসটা পড়লো দেখলি? এই যে মন্দির, এটা হচ্ছে পঞ্চরত্ন মন্দির। এই বরন্তী নদীর উপরে বাঁধ দিয়ে তৈরি হয়েছে এই বরন্তী লেক। এই হচ্ছে শ্যাম রঘুরাই মন্দির। অথচ মাকে তারা এখান থেকে ওখানে নিয়ে গেলেন, কিন্তু সেখানে যখন নিয়ে যেতে চাই কাশীপুরে, তখন আর ওঠাতে পারলেন না। আর এই গাছটা হচ্ছে ভূত গাছ। গুড মর্নিং। পুরুলিয়ার গড়পঞ্চকোটে পলাশবীথি থেকে আপনাদের সকলকে সুপ্রভাত। সকালের নরম আলো এসে পড়েছে আমাদের পলাশবীথিতে। এই ব্যাম্বু কটেজটায় কালকে রাতেই আমরা ছিলাম। আর এখানে তো পুরো বাঁশের কেল্লা বলা যায় এটাকে। এটা হচ্ছে ডুপ্লেক্স, দুটো ডুপ্লেক্স আছে, মানে নিচে একটা রুম উপরে একটা রুম, আবার এখানেও নিচে একটা রুম উপরে একটা রুম। নিচের রুমের সাথে উপরের রুমটা কিন্তু সিঁড়ি দিয়ে কানেক্টেড। মানে একই ফ্যামিলির এবং পরিচিত লোক হলে, মানে 3-4 জন বন্ধু একসাথে হলে এই ডুপ্লেক্সগুলো খুব সুবিধে। একটা খারাপ খবর আছে, অনিরুদ্ধতার পোষ্য 14 বছর বয়স মারা গেছে। অনিরুদ্ধতা বেরিয়ে যাচ্ছে, সাথে অনির্বাণদা বন্ধু এসেছিলেন, উনিও বেরিয়ে যাচ্ছেন। এইটা খেজুর গাছ, প্রচুর খেজুর হয়েছে, কিন্তু পাকেনি এখনও, সেরকমভাবে পাকেনি। কিন্তু এই খেজুর নিচে পড়েছে, এই দেখুন, এই দেখুন। তো এগুলো খাওয়ার মতো নয়, কিন্তু এই যখন খাওয়ার মতো হবে তখন এই খেজুরগুলো কিন্তু একটু চকলেট মতো কালার হয়ে যাবে। তবে এই যে খেজুরগুলো, এই খেজুরগুলোতে কিন্তু ওই বীজটা বড়, শ্বাস খুব একটা থাকে না। এটাই একটা অসুবিধা দেশি খেজুরগুলোর। এই যে সামনের পাহাড়টা, এই পাহাড়টাই হচ্ছে গড়পঞ্চকোট পাহাড়। তো আমরা ব্রেকফাস্ট করে নিই, ওই যে ডাইনিং ব্রেকফাস্ট আমরা করে নিই। ব্রেকফাস্ট করে আপনাদের ওখানে নিয়ে যাব। ওখানে একটা মন্দির আছে, পুরনো মন্দির, ছোট কিন্তু সুন্দর। সামান্য একটু ট্রেক করতে হবে, সাথে একটু জল নিয়ে নেবেন আপনারা। শীতকালে যখন আসবেন ভালো জুতো পরেই যাবেন। এখন বর্ষাকাল, কতটা কি জল থাকবে সেটা জানি না, সেজন্য আমরা কিটো পরেই যাব। কিন্তু আপনারা শীতকালে আসবেন যখন, তখন একটা ভালো জুতো পরে নেবেন, সাথে একটু জল নিয়ে নেবেন। এই মোটা মোটা বাঁশগুলো এখানে কিন্তু পিলার হিসেবে ব্যবহার করা হয়েছে। এই বাঁশগুলো সব কিন্তু আসামের বাঁশ, এবং এগুলোকে ওই ফ্যাক্টরিতে স্পেশাল ট্রিটমেন্ট করতে হয়, করে তারপরে এগুলো কিন্তু এই কাজে ব্যবহার করা যায়। এগুলোর আয়ু প্রায় 50 বছর। আরও একটা ব্যাপার, এই পিলার হিসেবে যে বাঁশগুলো ব্যবহার করা হয়েছে, মানে যেটা এই পুরো স্ট্রাকচারটাকে, লোডটাকে ধরে রেখেছে, সেগুলোর ভেতরে ভেতরে কিন্তু রড দেওয়া আছে। মানে স্ট্রাকচারটা যে পলকা সেটা কিন্তু নয়। চলুন চটপট ব্রেকফাস্টটা করে নিই। এই যে গাছগুলো এখন দেখাচ্ছে, এগুলো হচ্ছে লজ্জাবতী গাছ। এই দেখুন, টাচ করলাম, এই দেখুন, এই দেখুন, লজ্জা পেয়ে গেল। এই দেখুন, এই যে। आप लोग कहाँ से आ रहे हैं? जमशेदपुर। जमशेदपुर, अच्छा। तो कैसा लगा इधर का स्टे? ये अच्छा है, स्टे है, थोड़ा कॉन्सेप्ट अलग है, डिफरेंट है, बम्बू का पूरा ये कॉटेज टाइप का है। सबसे बड़ा बात है कि बहुत जगह हम लोग घूमने जाते हैं तो काफ़ी तरह से प्रेडिक्टेबल रहता है कि हाँ वहाँ जाएंगे तो ये होगा या इस टाइप का होगा, पर ये टोटली अनप्रेडिक्टेबल था। और यहाँ का एम्बियंस सबसे अच्छा चीज़ है कि नेचुरल है, नेचुरल वाइब बहुत अच्छा मिल रहा है। और यहाँ पे सब कुछ, इनफैक्ट हम लोग ने जो कॉटेज बुक किया है उसमें भी अंदर में भी जितना सब है, जितना भी कंटेंट है, सब कुछ नेचुरल है। सबसे बेस्ट पार्ट ये है, इनफैक्ट नल से जो पानी निकल रहा है और जो बहुत है। और ये पहला बार, कहीं ना कहीं पहला बार इस तरह का कोई चीज़ देखा है हमने। এনারা জামশেদপুর থেকে এসেছেন, তো এনাদেরও ব্যাপারটা বেশ অদ্ভুত লেগেছে, আমারও দারুণ লেগেছে আর কি এই বাঁশের ব্যাপারটা। আর সবচেয়ে ইউনিক ব্যাপার হচ্ছে এখানে বাথরুমটা। আজকে ট্রেক করে আসি, মানে গড়পঞ্চকোট আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি, জমিয়ে চান করতে হবে এই বাথরুমটায়। এনারা তো আজকে চলে যাবেন, অনিরুদ্ধ দা আর অনির্বাণ দা তারাও চলে গেলেন। আজকে রাতে কিন্তু এই পুরো জায়গার ভেতরে আমরা দুজন। রাতে কী হবে জানি না, আলুর পরোটা, টক দই, আচার, আর তার সাথে আম। চলো চটপট খেয়ে নিই। আমি আলুর পরোটা বললাম, কিন্তু এখানে পুরটা কিন্তু আলু নয়, পুরটা রয়েছে ছাতু। ছাতুর পরোটাই প্রথম খেলাম। আমি ভেবেছিলাম এটা লোকাল আম, না এটা আম্রপালি আম। ছেলে ঘুমোলো, পাড়া জুড়োলো, বরকি এলো দেশে। ছোটোবেলার সেই যে ছড়া, ঘুম পাড়ানি ছড়া, সেই ছড়ার সাথেই গড়পঞ্চকোটের মিল আছে। তো চলুন ওখানে নিয়ে যাব, আপনাদের সমস্ত ডিটেলস ওখানে গিয়ে বলবো। আমাদের এই যে পলাশবীথি রিসর্ট, এই রিসর্ট থেকে 5 কিলোমিটার মতো রাস্তা গাড়ি করে যাব। আমাদের গাড়ির যে সারথি
তার নাম স্বরূপ। আর আমাদের এই যে আমরা পঞ্চকোট পাহাড়ের উপরে উঠবো, পুরো জায়গার ইতিহাস এবং গাইড করে নিয়ে যাবেন। বর্ষাকাল তো মানে পায়ে চলার রাস্তাটাও জঙ্গলে ভর্তি হয়ে গেছে। সেটা হচ্ছে স্বপন মুখার্জি। উনি এখানকার গভর্নমেন্টের যে রিসর্টটা রয়েছে প্রকৃতি ভ্রমণ কেন্দ্র, সেখানকার সরকারি গাইড। আশেপাশের রিসর্ট থেকে গেস্টরা যখন ওখানে যেতে চান, স্বপনদাকে বললে উনি যদি ওই দিন ফাঁকা থাকেন তাহলে উনি তাদের সঙ্গ দেন, আজকে যেরকম আমাদের সঙ্গ দেবেন। তো ওখানকার গল্প আমি আর বলবো না, স্বপনদার মুখ থেকেই শুনবো। এই যে গড় পঞ্চকোট পাহাড়, সেখানে না প্রায় 353 ধরনের ঔষধি গাছ সেটা রয়েছে। কারণ আগেকার দিনে তো অ্যালোপ্যাথি ওষুধ ছিল না, অ্যালোপ্যাথি ডাক্তারও ছিল না। চিকিৎসা বলতে শুধুমাত্র আয়ুর্বেদ চিকিৎসা, আর এই আয়ুর্বেদ চিকিৎসার জন্য এই ঔষধি গাছের দরকার। তো সেই সময়কার রাজারা এই পাহাড়ের উপরে কিন্তু এই ঔষধি গাছ লাগিয়েছেন। মানে এই পাহাড়ের সমস্ত গাছই কিন্তু ন্যাচারাল, যেরকম প্রকৃতির মধ্যে গাছ হয়, কিন্তু ঔষধি গাছগুলো কিন্তু সমস্ত লাগানো গাছ। সবুজ গাছের ক্যানোপি, মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা। এই যে রাস্তা, এই রাস্তার ডান দিকে কিছু গ্রাম রয়েছে, সেগুলো মূলত আদিবাসী গ্রাম, আর বাঁ দিকটা হচ্ছে পঞ্চকোট পাহাড়। মানে পঞ্চকোট পাহাড়ের পাদদেশ ধরেই কিন্তু আমরা এখন যাচ্ছি। এই পুরুলিয়াকে মানভূম বলা হয়, এটা তো আপনারা জানেন। মানভূম কথাটা মালভূমি, তার থেকে অপভ্রংশ হয়ে মানভূম এসেছে, এটা একটা মতবাদ। আর দ্বিতীয় মতবাদ হচ্ছে রাজা মানসিংহ রাজত্ব ছিল এখানে, মানে ওনার রাজত্ব ছিল না, ওনার রাজত্ব এখানে পর্যন্ত উনি বিস্তৃত ছিল, তার থেকেও এই জায়গার নাম মানভূম সেটা হয়েছে। স্বপনদা, এই জঙ্গলে কি হাতি আছে? না না, হাতিটা নেই, হাতি কিন্তু মাঝে মধ্যে আসে। হ্যাঁ, একবার আমরা চোখেই দেখেছি। এই হচ্ছে পঞ্চকোট পাহাড়। এই যে গড় পঞ্চকোটের যে ইকো ট্যুরিজম, এটা একটা প্রাইভেট প্রপার্টি। এখানে আমরা গাড়িটা দাঁড় করলাম, এটা দেখাবো বলে নয়, আপনাদের দেখাবো এই যে পঞ্চকোট পাহাড়টা। এই যে পঞ্চকোট, পঞ্চ মানে 5, কোট মানে চূড়া, এইখান থেকে এই পাহাড়ের 5টা চূড়া পরিষ্কার দেখতে পাবেন। এই 5টা চূড়া থেকেই এই পাহাড়ের নাম হয় পঞ্চকোট। যদিও অন্য একটা মতবাদও আছে, এখানে রাজা যখন এখানে রাজত্ব স্থাপন করেছিলেন, 5টা জনজাতির অধ্যুষিত গ্রাম, সেখানে এই মানে উনি রাজত্ব স্থাপন করেছিলেন, তাই এখানকার নাম পঞ্চকোট। আর এই যে তথ্য, সমস্ত তথ্য আমাদের কিন্তু জানাচ্ছেন স্বপনদা। আপনারা যখন আসবেন, যদি পারেন, সম্ভব হয়, স্বপনদা যদি ফ্রি থাকেন, স্বপনদাকে সাথে গাইড নিয়ে আপনারা এই জায়গাগুলো ঘুরবেন, ভালো লাগবে। আমি স্বপন মুখার্জি, গড় পঞ্চকোট গাইড। আসুন আপনারা, আপনাদের অপেক্ষায়। স্বপনদা, তোমার নাম্বারটা একটু বলো যদি কেউ যোগাযোগ করতে। আমার নাম্বার হচ্ছে 9933965600। চলুন, আমরা তো সবে ট্যুর শুরু করেছি, এখনো গড় পঞ্চকোটের রাজবাড়ির ওখানে পৌঁছতেই পারিনি এখনো। আমরা এখন যেখান দিয়ে যে এখানে, এটা হচ্ছে রামপুর বিবেকানন্দ বিদ্যালয়, নিতুড়িয়া। এখানে রাস্তার ধারে ধারে গ্রামের নামগুলো লেখা রয়েছে। সামনে একটা বোর্ড আসছে, দেখুন, এটা লেখা রয়েছে কচ্ছবেল। এই হচ্ছে কচ্ছবেল গ্রাম যাওয়ার রাস্তা। এখানে অনেক কয়েদবেল পাওয়া যায়। কয়েদবেল, যেটাকে আমরা বলি কদবেল, সেটা অপভ্রংশ হয়েছে কচ্ছবেল। এই গ্রামটার নামও কচ্ছবেল। এখানে একটা স্কুল আছে, কচ্ছবেল প্রাথমিক বিদ্যালয়। অপভ্রংশ এখানে অনেক কিছু হয়েছে। এই যে পঞ্চকোট পাহাড়ের পাদদেশেই তো পাঞ্চেত ড্যাম, কালকে আপনাদের দেখিয়েছি পাঞ্চেত ড্যাম। তো এই ব্রিটিশরা বানিয়েছিল, এখানের ব্রিটিশ ইঞ্জিনিয়ার যারা ছিল তারাই এইটা বানিয়েছিল। তো ব্রিটিশরা না এই পঞ্চকোট উচ্চারণ করতে পারতো না, ওটা ওদের অপভ্রংশ হয়েছে পাঞ্চেত। এই গড় পঞ্চকোটে এখানে একটা নেচার ট্রেল আছে, 7.5 কিলোমিটার রাস্তা এখান দিয়ে ট্রেক করে যেতে হয় একেবারে পাহাড়ের চূড়ায়। এই অনেক আদিবাসী গ্রামে আপনারা গেলে এই মারাংবুরু এই কথাটা শুনবেন, বা মারাংবুরুর থান এই কথাটা পাবেন। এই মারাং মানে হচ্ছে বড়, আর বুরু মানে হচ্ছে পাথর। তাহলে মারাংবুরু মানে হচ্ছে বড় পাথর। এই বড় পাথরকে দেবতা জ্ঞানে ওনারা পুজো করেন। এই মারাংবুরু হচ্ছে ওনাদের আরাধ্য দেবতা। যেমন আমাদের শালগ্রাম শিলাকে আমরা নারায়ণ জ্ঞানে পুজো করি, ওনারাও কিন্তু ওই পাথর, বড় পাথরকে দেবতা জ্ঞানে পুজো করেন। এই মারাংবুরুর পৌষ সংক্রান্তিতে বড় পুজো হয়। এই পুরুলিয়াতে পলাশ খুঁজতে আপনারা আসেন, এই যে গাছ রাস্তার ধারে এই জায়গাগুলোতে প্রচুর পলাশ গাছ রয়েছে, প্রচুর। এটা হচ্ছে নিতুড়িয়া ব্লক অফিস, মানে বিডিও অফিস হয়ে কথায়। এটা হচ্ছে পুরুলিয়া জেলা, কিন্তু বাঁকুড়া লোকসভাতে। গড় পঞ্চকোট মন্দির যাওয়ার রাস্তা।
আমরা কিন্তু পাহাড়ের উত্তর দিকে ছিলাম, উত্তর দিক থেকে এখন কিন্তু পাহাড়ের দক্ষিণ দিকে চলে এসেছি। এই যে পুকুরটা, এই পুকুরে কিন্তু প্রচুর পদ্ম হয়, এখানে পলাশ আর পদ্ম এই দুটো ফুল প্রচুর হয় এবং দুটোই ন্যাচারালি হয়। আবার একবার নামতে বাধ্য হলাম। এই জায়গাটার নাম তো গড়পঞ্চকোট, আমরা যাচ্ছি গড়পঞ্চকোট পাহাড়ে। এই পাহাড় পেছনে দেখতে পাচ্ছেন তো গড় মানে দুর্গ। এই পাহাড়ের উপরে যে রাজাদের দুর্গ ছিল, দুর্গ মানে দুর্গর একটা প্রোটেকশন থাকবে। এই দুর্গটা ত্রিস্তরীয় প্রোটেকশন ছিল। কিরকম প্রোটেকশন? এই যে সামনে ঝোপঝাড়ের মতো দেখতে পাচ্ছেন ক্যামেরাতে, সেটা আসলে কিন্তু বাঁশ গাছের জঙ্গল। এবং এই বাঁশ গাছ কিন্তু এখানকার বাঁশ গাছ নয়, এই বাঁশ গাছগুলোতে আছে প্রচুর কাঁটা, মানে এই বাঁশ গাছের ভেতর দিয়ে আপনি এদিক থেকে ওদিকে যেতে পারবেন না। এই কাঁটা বাঁশের জঙ্গল দিয়ে ছিল প্রথম সুরক্ষা বলয়। এরপরে আছে এক পরীক্ষা, দ্বিতীয় সুরক্ষা বলয়, আর তারপরে হচ্ছে এই পাহাড়, মানে এই পাহাড় বেয়ে তবে তো আপনাকে উপরে উঠতে হবে, সেই পাহাড় হচ্ছে তৃতীয় সুরক্ষা বলয়। এই তিনটে সুরক্ষা বলয় দিয়ে এই দুর্গ রক্ষা করা ছিল। এখানে 926 সাল থেকে 1872 সাল পর্যন্ত বিভিন্ন বংশের বিভিন্ন রাজা রাজত্ব করে গেছেন। 1872-এর পরে আর কোনো রাজা কিন্তু এখানে ছিলেন না। এই হচ্ছে সেই কাঁটা বাস, সামনে পদ্ম হয়ে রয়েছে, এটাই হচ্ছে সেই পরীক্ষা। আচ্ছা, এইখানে আমাদের গাড়ি নামিয়ে দিল পঞ্চকোটস্য রাজশ্রী গড় পঞ্চকোট। এখানে এই পুরো ইতিহাসটা লেখা আছে, পারলে এটা কিন্তু একটু একবার পড়ে নেবেন। মোবাইলে একটা ছবি তুলে এটা অবশ্যই একবার পড়বেন। এবং এখানে এই জায়গার একটা লেআউট ম্যাপ করা আছে, এটাও যেন একটা ছবি তুলে নেবেন। এই যে মন্দির, এটা হচ্ছে পঞ্চরত্ন মন্দির, মানে গড় পঞ্চকোটের মূল মন্দির হচ্ছে এই পঞ্চরত্ন মন্দির। এই মন্দিরটা কিন্তু ধসে গেছিল, আবার এটাকে রিনোভেট করা হয়েছে। মানে নিচের কিছু অংশ সেটা পুরনো, উপরের অংশগুলো কিন্তু নতুন। আর ওই উপরে বাজ পড়ে মন্দিরটা ফেটে গেছিলো, তারপরে যে উপরে যে ত্রিশূলটা যেটা আছে সেটা তারপরে বসানো হয়েছিল। ত্রিশূলটা কিন্তু পুরনো নয়। আর এই মন্দিরের ভেতরে বিগ্রহ রয়েছে, রাধা গোবিন্দর মূর্তি, এবং এটা এখানকার যে বৈষ্ণব ধর্ম যে এখানে ছিল তার প্রমাণ। এই মূর্তি কিন্তু নতুন মূর্তি, আসল যে মূর্তি সেই মূর্তি নেই। এই মূল যে মন্দির তাকে ঘিরে কিন্তু এরকম আপনি পরিক্রমা করতে পারেন। এই পঞ্চরত্ন মন্দিরে যখন এলেন, এই সামনে দেখবেন একটা ভাঙা মন্দির আছে, এটা লক্ষ্মী মন্দির। এখানে এই যে মন্দিরটা, এটা হচ্ছে মনসা মন্দির। আরও দূরে আরও একটা মন্দির আছে দেখবেন, সেটাও পুরো ভগ্নদশা, সেটা হচ্ছে কঙ্কালী মন্দির। এই তিনটে মন্দিরে কোনো মন্দিরেই কিন্তু বিগ্রহ নেই, একমাত্র এই পঞ্চরত্ন মন্দির, এখানেই বিগ্রহ আছে। সেই বিগ্রহটা পুরনো নয়, নতুন বিগ্রহ। আর এই মনসা মন্দির সম্বন্ধে একটু বলার, পুরুলিয়া যেখানে প্রচুর এখানে সাপের উৎপাত, তো সেই কারণে মনসা পুজো এখানে খুব ধুমধাম সহকারে হয়। মনসা পুজোতে হাঁস বলি হয়, মনসা মঙ্গল পালা সেই সময় হয়। খুব স্বাভাবিক, যেখানে সাপের উপদ্রব বেশি সেখানেই মনসা পুজোর ধুমধাম সেটা কিন্তু বেশি। এইখানেও কিন্তু অনেক এরকম হ্যান্ডিক্রাফটের দোকান আছে, তবে এইগুলো আমরা আগে উপরটা ঘুরে আসি, আসার সময় এগুলো আপনাদের দেখাবো, ফেরার সময় দেখাবো। এই হচ্ছে আদি কল্যাণেশ্বরী মন্দির, মানে মাইথন ড্যামে যে কল্যাণেশ্বরী মন্দিরে আপনারা প্রণাম করেন, এই হচ্ছে সেই আদি কল্যাণেশ্বরী। পুরোটাই ভেঙে গেছে। আচ্ছা, এই যে কল্যাণেশ্বরী মন্দির, তার একটু ইতিহাস আছে, সেই ইতিহাসটা আমরা স্বপনদার মুখ থেকে শুনবো। এই আদি কল্যাণেশ্বরী মন্দির আগে ছিল মায়ের নাম শ্যামারূপা। এই শ্যামারূপা হচ্ছেন রাজরাজেশ্বরী রূপা, চতুর্ভুজা মূর্তি। জীবটা কিন্তু ভেতরে, জীবটা কেড়ে নেই, কিন্তু মা কালী। এরপরে এখানে যখন বল্লাল সেন রাজত্ব করেন, বল্লাল সেনের মেয়ে নাম ছিল সাধনা সেন, মায়ের খুব ভক্ত ছিলেন উনি। ওনার বিবাহ হয়েছিল রাজা কল্যাণ শেখর রায়ের সঙ্গে, শেখর ভূমের রাজা। আমরা এখন আজকে বর্তমানে মানভূমে দাঁড়িয়ে আছি। সেই হিসাবে ধরতে গেলে ভূম আসলে 5টা: সিংভূম, ধলভূম, গড়ভূম, মানভূম, শেখর ভূম। শেখর ভূম রাজার সঙ্গে বল্লাল সেনের মেয়ে সাধনা সেনের যখন বিবাহ হলো, বিবাহ হওয়ার পরে মাকে, যেহেতু মায়ের ভক্ত ছিলেন, যৌতুক স্বরূপ পিতার কাছ থেকে চেয়ে নিয়ে পুলকিত যামিনীতে সুন্দর পরিবেশে মাইথনে মাকে নামিয়েছিলেন। তাই ওই জায়গার নাম হয়েছে মাইকি থান, মায়ের স্থান মাইথন। পরের দিনে রাজা লক্ষণ সেন, বল্লাল সেনের ছেলে, যখন খবর পেল যে বোনের বিয়েতে বোন যৌতুক স্বরূপ পিতার কাছ থেকে তাদের কুলদেবীকে নিয়ে মাইথনে চলে গেছে, তখন তিনি আর সহ্য করতে পারলেন না। ঘোড়ায় করে মাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য চলে যায় সৈন্য সামন্ত নিয়ে। যখন নিয়ে যায় তখন বোনের চোখের জল দেখে, কান্নাকাটি দেখে আর জামাইয়ের সঙ্গে যুদ্ধ করেন না রাজা কল্যাণ শেখর রায়ের সঙ্গে। যখন যুদ্ধ করেন না, ফিরে
ফিরে চলে আসে, মাকে ওখানেই ছেড়ে দেয়। পরের দিনে যখন রাজা কল্যাণ শেখর রায় কাশীপুরে মাকে নিয়ে যেতে চায়, কাশীপুর মানে পুরুলিয়ার রাজবাড়ির কাশীপুর যেটা, সেখানে যখন নিয়ে যেতে চায় তখন মাকে আর ওঠাতে পারলেন না। অথচ মাকে তারা এখান থেকে ওখানে নিয়ে গেলেন, কিন্তু সেখানে যখন নিয়ে যেতে চাই কাশীপুরে তখন আর ওঠাতে পারলেন না। তখন রাজা কল্যাণ শেখর রায় খড়গ বার করে নিজের মস্তক ছেদন করতে গিয়েছিল। এটা একটা পৌরাণিক কাহিনী, কোনো প্রমাণ নেই। সেই মোমেন্টে নাকি মা তাকে দর্শন দিয়েছিলেন রাজা কল্যাণ শেখর রায়ের কাছে, বললেন যে ওখানেই থাকবো, পুরুলিয়ার কাশীপুরে যাব না। তখন মাকে ওখানে পুনঃপ্রতিষ্ঠা করা হলো। আর রাজা কল্যাণ শেখরের মঙ্গল কামনার্থে এবং জগতের মঙ্গল কামনার্থে ওই শ্যামারূপা কল্যাণেশ্বরী রূপে বিরাজমান মাইথনে। এবং উনি শাক্ত ধর্মের নিদর্শন, তাই ওখানে রোজ ঝাঁক বলি হয়, 2খানা 5খানা। আপনি যদি দুর্গাপূজায় যান নবমীর দিনে, সেদিন দেখবেন মহিষ বলি হচ্ছে, তার সঙ্গে 300-400 বলি হচ্ছে। শাক্ত ধর্মের নিদর্শন, তাই ওখানে বলি হয়। আর মা আজকে এখানে মোটামুটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে মাঝে মধ্যে পুজো হয় আর মাঝে মধ্যে বলিও হয়। এই মা এখন মাইথনে খুব জাগ্রত। এখানে আদি কল্যাণেশ্বরী রূপে বিরাজ করছেন আর ওখানে কল্যাণেশ্বরী রূপে বিরাজ করছেন। নমস্কার। এইটা হচ্ছে রাজবাড়ির মূল প্রকোষ্ঠ। অনেক জায়গার এখানে অনেক রিসর্টের ডাইনিংয়ে বা রিসেপশনে এই ছবিটা আপনারা দেখবেন। এই ছবিটা এই জায়গাটা থেকে বেশ ভালো পাওয়া যাবে। এখান থেকে রাজবাড়ি আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছে। এই রাজবাড়ি ছিল অনেকটা টি অক্ষরের মতো, প্রথমে সরু হয়ে আসছে, তারপরে দুদিকে এরকম চড়া হয়ে যাচ্ছে। পুরোটাই এখন ধ্বংসাবশেষে পরিণত। এই পাহাড়ের উপরে একটা ঝর্ণা আছে, একটা জলধারা আছে। সেই জলধারার জল এখান দিয়ে বয়ে 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 এই একটা ইঁদারা, মানে এই যে একটা কুয়ো, এই কুয়োর মধ্যে সে জমা হতো এবং এখান থেকে পুরো রাজবাড়িতে সেই জল সাপ্লাই হতো। এবার সেই কুয়ো তো মজে যায়। পরবর্তীকালে এই কুয়ো খুঁড়ে এই কুয়ো যখন সংস্কার করার চেষ্টা হয়, তখন এই কুয়োর নিচে থেকে এই যে মূর্তিটা, এই স্যান্ডস্টোনের যে মূর্তি, এই মূর্তিটা পাওয়া যায়। কেউ বলেন এটাকে পাতাল হনুমান, আবার কেউ বলেন এটা কোনো বৌদ্ধ মূর্তি। এই দেখুন, এইখানে পরপর পরপর 5টা এরকম দরজা দেখতে পাবেন। আরও 2টো ছিল, সেটা ভেঙে গেছে। বলা হয় বল্লাল সেনের 7জন যে উপপত্নী, তাদের জন্য এই 7টা কুঠুরি, সেই কুঠুরির 7টা দরজা। এইখানে সন্ধ্যেবেলায় যে কুলুঙ্গিগুলো করা আছে, এই কুলুঙ্গিগুলোতে সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বলতো। এমনি বল্লাল সেন বহু বিবাহের জন্য বিখ্যাত। এই 5টা দরজা আছে। এরপরে আরও 2টো দরজা ছিল, সেগুলো কিন্তু ভেঙে গেছে। ওই যে মন্দিরটা, পঞ্চরত্ন মন্দির দেখলে সামনে, এই যে চাতালটা, এই চাতালটা কিন্তু স্টেজ। এইখানে যখন উৎসব হয় তখন আদিবাসীদের যে নৃত্য অনুষ্ঠান ইত্যাদি এই স্টেজের উপরে সেটা কিন্তু হয়। আর এই যে পাঁচিলটা দেখা যাচ্ছে, যে পাঁচিলটা দেখালাম, এখানে অনেক রিসর্টের রিসেপশন ডাইনিংয়ের ছবি দেখবেন, সেটা। আর আমরা এখন এদিক দিয়ে যাব পাহাড়ের দিকে। পাহাড়ের উপরে উঠবো, উপরে একটা মন্দির আছে, সেদিকে আমরা যাব। ওই যে পঞ্চরত্ন মন্দির দেখে এলাম, এইটাও কিন্তু একটা পঞ্চরত্নই মন্দির। বাকি চূড়াগুলো ভেঙে গেছে। এখানে সামনে চারুলতা রিসর্ট মুনমুন সেনের হাতে উদ্বোধন হয়। এই যে চারুলতা, এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্টের প্রপার্টি। মুনমুন সেনের হাতে এটা উদ্বোধন হয়। আর ওখানে যেটা আমরা দেখেছিলাম প্রকৃতি ভ্রমণ কেন্দ্র, ওটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে, FDC। এই রাস্তায় আমরা যাব, পাহাড়ের উপরে উঠবো। এইখানে আসার পরে রাস্তা দেখুন দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। একটা রাস্তা এই দিকে চলে যাচ্ছে। এখান থেকে যদি 200 মিটার ভেতরে যান তাহলে হচ্ছে দুর্গা মন্দির, মানে জোড়া মন্দির যেটাকে বলা হয়। আর এখান থেকে 420 মিটার যদি এই রাস্তা ধরে যান তাহলে শ্যাম রঘুরাই মন্দির, যেখানে একটা চাতাল আছে। আর সেখান থেকে আরও একটু গেলে ঝর্ণা। আমরা এইটাই আগে যাই। 420 মিটার। এখানে গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, 2-একটা বাইকও দেখলাম। এই যে এখানে একটা গাড়ি আছে, ম্যাক্সিমাম গাড়ি নিয়ে, বাইক নিয়ে এই পর্যন্ত আসতে পারবেন। এখান থেকে এই ডান দিকে বেঁকে যেতে হবে শ্যাম রঘুরাই মন্দিরের দিকে। এখান থেকে আস্তে আস্তে আমরা পাহাড়ের উপরে উঠব। ছোট ছোট নুড়ি পাথরের রাস্তা, আর এটা বর্ষাকাল, একটু দেখে সাবধানে আসবেন। এখানে আবার বোল্ডার আছে, বৃষ্টির দিনে সাবধান। অনেক রাস্তা বন্ধ, পুরো কাজ করে আছে, অনেক রাস্তা বন্ধ আছে। এগুলো হচ্ছে উইডিপি। আর এখানে কিন্তু সাপের খুব ফেভারিট বাসস্থান এই উইডিপিগুলো। পাহাড়ে জঙ্গলের ভেতরে ট্রেকিং, আমার ধারণা ছিল বেশ একটু ছায়া ছায়া ব্যাপার হবে। রোদে চাঁদি ফাটিয়ে দিচ্ছে। বর্ষাকালে রোদ উঠলে তার সাথে হিউমিডিটি, একটা ভয়ানক ব্যাপার। জল খাবেন, কিন্তু অল্প অল্প করে, বেশি খেলে আবার পেটে লাগবে। এই যে তেঁতুল গাছের মতো যে পাতা হয়ে আছে, এগুলো হচ্ছে আমলকি। আর এখানে এই হচ্ছে একটা কেন্দু গাছ। এই দেখুন, কাণ্ডটা পুরো কালো, পাতাগুলো দিয়ে বিড়ি হয়, বিড়ি পাতা গাছ। এই যে গাছটা হয়ে আছে, এটাই হচ্ছে আমলকি গাছ। এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে পাহাড়ের উপর থেকে নিচে, সেই ভিউ পয়েন্ট পর্যন্ত আমরা প্রায় এসে গেছি। এখানে মাঝে মাঝে বসার জন্য এরকম চেয়ার করা আছে, পাথরের চেয়ার। সেখানে বসে যদি মনে হয় একটু রেস্ট নেবেন।
এই যে এখানে কতগুলো ফুল রয়েছে, স্বপনদাকে জিজ্ঞেস করলাম, বললো এমনি নাম তো জানি না, আমরা বলি ঝগড়াটি ফুল, থোকা থোকা হয়। আর এইখানে এই যে থোকা থোকা লাল লাল ফল হয়ে আছে, দেখে মনে হয় যেন বইচি ফল, তা কিন্তু নয়, এইগুলো হচ্ছে বুঝ ফল। এবং এইগুলো কিন্তু মানে কষ আছে, আঠা, মানে এটা খাওয়া যায় না, খাওয়ার ফল নয়। এই বইপত্র চেটানোর জন্য যে গাম আঠা তৈরি হয়, এটা হচ্ছে প্রাকৃতিক আঠার উৎস। মুখার্জিদা, আমরা এই যে পাহাড়ের উপরে উঠছি জঙ্গলের ভেতর দিয়ে, এখানে জীবজন্তুর ভয় কিছু নেই তো? না, ভয় কিছু নেই, তবে করিডোর আছে, বুনো শুয়োরের করিডোর আছে, ভাম বেড়াল আছে, বন বেড়াল আছে, সাজারু আছে, তারপর আপনার খরগোশ আছে, আর গোসাপ সাপ এগুলো তো প্রচুর পরিমাণে আছে, এগুলো আছে, কাঠবেড়ালি আছে, লেউল আছে প্রচুর পরিমাণে। হরিণ হায়নাটা কমে গেছে, যদিও থাকে আপনার একদম দামোদরের ধারে, এদিকে জলটা যেহেতু নেই খুব একটা। ভাল্লুক আছে নাকি? না, ভালুকটা একেবারে নেই। হাতি খুব কম, মাঝে মধ্যে দলমা থেকে দামালেরা আসে। লাস্ট কবে হাতি দেখা গেছিল? 2017-তে একবার তাহলে এসেছিল। নেই? না, এখন নেই দামাল হাতি। তাহলে আমরা নির্ভয়ে উপরে উঠতে পারি? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। অবশেষে আমরা এসে গেছি শ্যাম রঘুরাই মন্দিরে। এই জায়গাটাকে ভিউ পয়েন্টও বলা হয়, পুরো গড় পঞ্চকোটের ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে। আর তার সাথে এপাশের এই যে পাহাড়গুলো, এগুলো হচ্ছে বরন্তী লেকের পাহাড়, এই থেকে এই পর্যন্ত। এপাশে পাহাড়গুলো নয় কিন্তু, এখান থেকে এইটা 950 একর জায়গা জুড়ে বরন্তী লেক, তাকে ঘিরে রয়েছে এই পাহাড়। কিন্তু আজকে তো ওই একটা ধোঁয়াশা মতো হয়ে রয়েছে, ভালো করে বোঝা যাচ্ছে না। চলুন আমরা যাই শ্যাম রঘুরাই মন্দির। এই মন্দিরের যে গেট, শ্যাম রঘুরাই মন্দিরের গেট, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। এই যে গেটটা, সেটা 25 থেকে 30 ফুট চওড়া এবং বড় বড় পাথরের টুকরো দিয়ে বানানো। কত বড় পাথর, এই দেখুন, এই পুরো একটা পাথর। এই দেয়ালের যে পাথরগুলো, সেগুলোই বা কম কি। এই উপর থেকে এখানে উঠে আস্তে আস্তে আমাদের বারবার ঘাম মুছতে হচ্ছে। সেই সময় নিচে থেকে পাথর এখানে কিভাবে এনেছিল, সেটা রহস্য ব্যাপার। অবশ্য একটা এখানে সুবিধা হতে পারে, এই পাথর যদি পাহাড়ের উপর থেকে নিয়ে আসা হয়, তাহলে অবশ্য কষ্ট এতটা থাকে না। এই পাহাড়েরই পাথর, বাইরে থেকে আনা হয়নি। এখানে বসেছিলাম, তখন স্বপনদা একটা দারুণ গল্প বললো, যে এই যে শেওড়া গাছ আপনারা দেখে থাকেন, শেওড়া গাছে পেতনি থাকে, আর এই গাছটা হচ্ছে ভূত গাছ। গুগলে সার্চ করে আপনারা পেয়ে যাবেন ভূত গাছ। এই শ্যাম রঘুরাই মন্দিরের যে গেট, তার পাশেই রয়েছে এই ভূত গাছ। স্বপনদা জানালো, এই ভূত গাছের ফল নাকি ছেলে এবং মেয়েদের প্রজনন ক্ষমতা বৃদ্ধির কাজে ব্যবহার করা হয়, ঔষধি গাছ। এখানটাও একটু জল আছে, এই জঙ্গলের ভেতরটা দিয়ে যেতে হবে। ভগ্নস্তূপ দেখতে পাচ্ছি। এই হচ্ছে শ্যাম রঘুরাই মন্দির। এই মন্দিরের ভেতরে কোনো বিগ্রহ নেই, দেখতেই পাচ্ছেন মন্দিরটা পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বেশ বড় মন্দির ছিল। শ্যাম রঘুরাই মন্দির, সেই মন্দিরের চত্বরে আমরা উঠে এসেছি। এপাশে এই যে দেয়ালটা দেখছেন, এই দেয়ালটা হচ্ছে এখানকার বাউন্ডারি ওয়াল। আর এপাশে যেখান থেকে আমি বেরিয়ে এলাম, সেটা হচ্ছে এখানকার একটা ভিউ উইন্ডো। এখান থেকে নিচেটা দেখা যেত। তার চেয়েও বড় কথা, এখান দিয়ে সব সময় হাওয়া আসে, শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস। সেই জন্য এখানে এই খিড়কিটা করা হয়েছে। এখানে ছোট ছোট কুলুঙ্গি করা আছে, এই কুলুঙ্গিগুলোতে মাটির প্রদীপ জ্বলতো, যেহেতু মন্দির সেই সময়, কিন্তু এখন পুরোটাই ভগ্নদশা। এই যে শ্যাম রঘুরাই মন্দির, এর আনুমানিক বয়স প্রায় 1300 বছর। এই মন্দিরের উপরে ওঠার জন্য, এই চাতালটায় ওঠার জন্য, এর ডান দিকে এবং বাঁ দিকে দুদিকেই কিন্তু সিঁড়ি করা আছে। সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠতে পারেন, ভেতরটায় দেখতে পারেন। ভেতরে অবশ্য কোনো বিগ্রহ নেই। মন্দিরের চাতালে ওঠার জন্য এপাশ দিয়ে সিঁড়ি আছে। চলুন আপনাদের মন্দিরের ভেতরটায় নিয়ে যাই। একসময় এই ভেতরে বিগ্রহ ছিল, এখন তো কোনো বিগ্রহ আর নেই। ভেতরে যদি মোবাইল জ্বালিয়ে আসেন, তাহলে দেখবেন ওই যে হনুমানের একটা গদা, বা গদার যে মাথাটা একটা বেদির উপরে রাখা আছে। বর্ষাকাল বলে আমি ভেতরে ঢুকছি না। এই দেখুন, এই মন্দিরের যে চূড়াটা, এরকম চূড়াওয়ালা মন্দির তো অনেকেই দেখবেন, কিন্তু এই মন্দিরের দেখুন এই যে কোনাগুলো কি সুন্দরভাবে মেকআপ দেওয়া হয়েছে, এবং কোনো জল সেক করেনি। এত বছরের পুরনো মন্দির, কোনো জল শোক করেনি। মন্দিরের যে চাতালটা, সেই চাতাল দিয়ে মন্দিরের চারপাশটা একবার ঘুরে এলাম। একটু যদি মেনটেন করা যেত তাহলে খুব ভালো হতো। মেঝেতে আমরা দেখলাম যে কিছু কিছু গর্ত আছে, এখন সেই কিছু গর্ত থেকে দেখলাম বলতা বেরোচ্ছে, অন্য কিছু আছে কিনা কে জানে। এটা যদি একটু মেনটেন করা হয় ভালো হবে। কি সুন্দর সুন্দর বেলপাতা, বাবা মহাদেবের পুজো করতো, বেলপাতা খুঁজতে বেরোতো প্রতিদিন। এইখানে এলে বাবা খুব খুশি হতো। শীতকালে এই জায়গাগুলো ভালো লাগবে, কিন্তু বর্ষাকালে একটু ভয় ভয় লাগছে। এই জায়গাটা ছিল পুরোহিতদের বসার জায়গা। এখানে বসে ওনারা ধর্ম উপদেশ, ধর্মকথা এসব ভক্তদের শোনাতেন। এই যে কাজটা দেখছেন, এটার নাম হচ্ছে রায়পান, একদম পুরো পান পাতা। আয়ুর্বেদিক যে টনিক তৈরির এটা কাজে লাগে। এই যে রাস্তা, এখানে দেখে আপনাদের মনে হচ্ছে যেন বাবা যাবো না,
কি ভয় ভয়, কিন্তু শীতকালে আসবেন তখন এরকম জঙ্গল থাকবে না, অপূর্ব লাগবে, অপূর্ব পরিবেশ। নিচে থেকে পুরো ভিউটা দেখতে পাবেন। এখন তো কীরকম ধোঁয়াশা মতো হয়ে আছে, বৃষ্টি হবে। এই সামরেঘুরাই মন্দিরের যে গেট, সেই গেট থেকে আমরা এই বাইরে বেরিয়ে এসেছি। এখান থেকে আর একটা রাস্তা দেখুন, এই পায়ে চলা রাস্তা এদিকে চলে যাচ্ছে। এখানে 700 মিটার মতো যদি আপনি যান তাহলে একটা পাহাড়ি ঝর্ণা পাবেন। যেই ঝর্ণার জল ওই কুয়োতে গিয়ে ওই রাজ পরিবারের যে ভগ্নাবশেষ দেখিয়েছি, সেখানে যে ইঁদারা দেখিয়েছি, সেই কুয়োর ভেতরে জমা হতো। এদিকে ঝর্ণা আপনারা যদি চান দেখতে পারেন, কিন্তু আমরা দেখছি না, কারণ গুরুম গুরুম করছে। বৃষ্টি এলে আমাদের কাছে ছাতা নেই। আমাদের যে ছাতাগুলো অনিরুদ্ধদা ফিরে গেছে, ওনার যে পোষ্য 14 বছরের মারা গেছে, তো সেই কারণে কালকে ওনার গাড়িতে ছিল ছাতাগুলো, সেই গাড়িতেই রয়ে গেছে, গাড়িতে আর বার করা হয়নি। নামার সময় এখানে কিন্তু কোনো সিঁড়ি করা নেই, পাথরে ভালোভাবে দেখে নেবেন, পাথরটা লুজ পাথর নয় তো, বর্ষাকাল হলে ভিজে পাথর নয় তো, পা যেন স্লিপ না করে যায়, এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখবেন। আমি ওই পাথরের দিকে তাকাতে গিয়ে ক্যামেরা করা হচ্ছে না, নামার সময় ক্যামেরা আর করছিও না, একেবারে নিচে গিয়ে তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। এই যে দুর্গা মন্দিরের রাস্তা, এই পর্যন্ত আমরা এসে গেছি, কিন্তু আর আমাদের যাওয়ার সময় নেই। এখান থেকে মোটামুটি প্লেন রাস্তা, যাওয়া আসা মিলে ওই আধ ঘন্টা লাগবে, কিন্তু বৃষ্টি পড়ছে। আমরা চটপট গাড়িতে ফিরে যাই, আমাদের কাছে কোনো ছাতা নেই। এই ক্যামেরা, মাইক, সেগুলো যদি ভিজে যায় বিপদ হয়ে যাবে। এই যে চারুলতা রিসর্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। পঞ্চরত্ন মন্দির পর্যন্ত আমরা এখানে এসে পৌঁছে গেছি। এখানে খাবারের দোকান আছে, আমরা তো রিসর্টে গিয়ে ফিরে খাবো। এছাড়া আরও কিছু দোকান আছে, অনেক হস্তশিল্প পাওয়া যায়। যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ছৌ নাচের মুখোশ। এই যে পুরুলিয়ার ছৌ নৃত্য, এটাকে পপুলার করেছিলেন গম্ভীর সিং মুরা। মানে একটা ছড়া আছে, ধামসা মাদল বাদ্য বাজে কাপে পাহাড় চূড়া, ছৌ নৃত্যে বিশ্বকাপায় গম্ভীর সিং মুরা। রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত শিল্পী, ছৌ শিল্পী। এই যে চারিদিকে আপনারা ছৌ নাচের মুখোশ দেখতে যান, ওটা হচ্ছে ওনার মামার বাড়ি। এই যে গড়পঞ্চকোট, এটা একটা হাফ ডে সাইট সিইং হয়। তবুও আপনারা যদি চান এখানে লাঞ্চ এখানে করবেন, তাহলে এখানে লাঞ্চ করতে পারেন। সাধারণত সবাই রিসর্টে ফিরে সেখানেই লাঞ্চ করেন, আমরাও সেটাই করব। এখানেও অনেক অনেক স্টল আছে, ভাই গেছে কিনতে, দেখি দেখি কি কিনছে। আচ্ছা, ওইটার কি কালার আছে? এই দুটো কালারই আছে মানে, না একটা আলাদা? 350 বলছিল, 300 নেমেছে। তা বলছে অফ সিজন বলে, তাই নাহলে অন্য সময় বেশি দাম দিত। এই সামনে হচ্ছে পঞ্চকোট গ্রাম, আর সমস্ত দোকানদার হচ্ছে ওই গ্রাম থেকে সকালে আসে, আবার বিকেলবেলায় ফিরে যায়। মন্দির 24 ঘন্টায় খোলা থাকে, কিন্তু ট্রেক করার একটা নিয়ম আছে। এই বর্ষার সময় কোনো পুলিশ পোস্টিং নেই, তো তার ফলে নিয়ম কারণও কিছু নেই। কিন্তু অন্য সময় বিকেল 5টার পরে, 5টার মধ্যে পুলিশ বলে ট্রেক করে ফিরে চলে আসবেন। সকালে যত খুশি সকালে যেতে পারেন। ভাগ্যিস দুর্গা মন্দির যায়নি, বৃষ্টি শুরু হয়ে গেছে, খুব অসুবিধায় পড়ে যেতাম। এই যে মারাংবুরুর থান, আমরা তো ট্রেক করে এলাম 420 মিটার, 700 মিটার পাহাড়ের ভেতরে 420 মিটার পর্যন্ত আমরা উঠেছিলাম। কিন্তু এই যে রাস্তাটা আমরা যেখানে গেছিলাম, সেখানে কিন্তু পাহাড়ের চূড়োয় আপনি উঠতে পারবেন না। ওই যে রাজবাড়ি, সেই পর্যন্তই উঠতে পারবেন। আর এখানে এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে, এই লেখা আছে দেখুন, ওয়েলকাম টু গড়পঞ্চকোট নেচার ট্রেইল। এখানে একটা বার দেওয়া আছে। গাড়ি নিয়ে যাওয়ার ভেতরে অনুমতি নেই, এখানে যেতে হলে গাইড নিয়ে যেতে হয়। পাহাড়ের চূড়ো পর্যন্ত আপনি যেতে পারবেন, যেতে হবে 7.5 কিলোমিটার, যাওয়া 7.5, ফেরা 7.5, মোট 15 কিলোমিটার। সারাদিনের প্রোগ্রাম, প্রায় 6-7 ঘন্টা সময় লাগে। এখানে কিন্তু সঙ্গে জল, খাবার সমস্ত কিছু আপনাকে নিয়ে যেতে হবে। রাস্তা এরকম চড়াই, কিন্তু পুরো খাড়া রাস্তা, এবং গড়পঞ্চকোট পাহাড়ে একদম টপে যেতে পারবেন। আমরা যেখান থেকে গেছিলাম সেখানে কিন্তু আপনি টপে পৌঁছতে পারবেন না, ওই যে রাজপ্রাসাদ ওইখানেই শেষ। আর এই রাস্তাতে, এই যে নেচার ট্রেল, তাতে 200 মিটার মতো যাওয়ার পরে পাবেন মারাংবুরুর থান। একটা জলধারা আছে, যেটাতে ছোটো ধারায় জল পড়ছে, সেটা হচ্ছে মারাংবুরুর থান। আর মারাংবুরুর ব্যাপারে আপনাদের তো বললাম। তো এই গাইড কোথা থেকে পাবেন? এই দেখুন, এই যে ট্রেল, তার উল্টো দিকে এই যে যেখানে হচ্ছে গাইড সেন্টার, এখান থেকে আপনি গাইড পাবেন। আর এই ট্রেলটা যদি করতে হয়, তাহলে তার গাইডের চার্জ কত? এটা যদি স্যার ওঠানামা পুরো করা হয়, 1000 টাকা গাইড চার্জ, প্রোগ্রাম, জল এবং খাবার। আচ্ছা, এই আমাদের স্বপনদারও কিন্তু এখানকার অফিসিয়াল গাইড, এবং তার কার্ড, এই যে কার্ডটা রয়েছে, এটা হচ্ছে স্বপনদার কার্ড। বেশ, চলুন। ওইদিকে বৃষ্টিটা পড়ছিল, এখানে বৃষ্টিটা কিন্তু নেই। আমাদের রিসোর্টে যাই, রিসোর্টে গিয়ে চান করবো, খাবো দাবো, তারপরে দেখি। এই হচ্ছে ডিরেক্টরেট অফ ফরেস্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তার গাইড সেন্টার। কিন্তু এখন বন্ধ, বর্ষাকালে কেউ যায়ও না, গাইড বন্ধ। রাস্তা কিন্তু চওড়া রাস্তা, ওই যে রাস্তা দিয়ে যাবেন ওটা চওড়া রাস্তা। এই যে হিল টপ, যদি এই যে নেচার ট্রেল করে এই যে হিল টপে যদি আপনি যান, তাহলে
কি পাবেন, কিছু ভিউ পয়েন্ট আছে, হ্যাঁ, উতলা ভিউ পয়েন্ট, দামোদর ভিউ পয়েন্ট, মানে নিচে যে নদীগুলো, সেই নদীর নামে ভিউ পয়েন্ট করা আছে। পল্লাদ সেন তো বহু বিবাহ করেছিলেন, তার যে উপপত্নীরা বা পত্নীই বলা ভালো, বহু বিবাহ যখন আমরা বলছি, তারা পালকি করে ওই পাহাড়ের উপরে যেতেন। তাদের এই রাস্তাটা সেই সময়কার রাস্তা, তারা উপর থেকে নিচের ভিউটা দেখতেন। পলাশবিথি, আমরা এসে গেছি আমাদের রিসর্টে। এই রাস্তার দুধারে কিন্তু প্রচুর পলাশ গাছ আছে, যেটা পলাশের সময় খুব ভালো লাগবে, এবং শীতকালে তখন তো এই ঝোপগুলো থাকবে না, এই জায়গাটা হেঁটে হেঁটে যেতে ইচ্ছা করবে। কোটা বাজছে কে জানে, হাতে এত কিছু আছে, মোবাইলটা বারই করতে পারছি না। 2:20 ভাই বললো, আমাদের খেয়ে দিয়ে 3টের সময় বরন্তী লেক যাওয়ার কথা ছিল, আমরা ফিরলামই 2:20, এরপরে চান করবো, খাবো। যখন এলাম সেই সময় কিন্তু ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, এই মুহূর্তে বৃষ্টিটা থেমেছে। তো লাঞ্চটা করে নিই, লাঞ্চ করে আমরা যাব বরন্তী লেক। অনেকটা দেরি হয়ে গেল, লাঞ্চে এসে গেছে ঠিক কালকের মতোই। এই যে এটা হচ্ছে গড়পঞ্চকোটের পাহাড়, সেই পাহাড়ের উপরে একটা এই ছোট মন্দির রয়েছে, লঙ্কা, আর পাশে এই হচ্ছে বরন্তী লেক। আর এ পাশে ছোটো ছোটো যে ভাঙা রাজবাড়ি, সেই রাজবাড়িগুলো এখানে প্লেটের উপরে সাজিয়ে দেওয়া হয়েছে। ওই যে অমিত, তোমাদের এখানে খাবার জল সেটা কি ওই জারে 20 লিটারের জার আসে? হ্যাঁ। আর এই যে কুয়োর যে জল সেটা দিয়ে বাকি চান বা এইসব কাজগুলো সেগুলো হয়। এই ড্যাম থেকে জল আসার কোনো ব্যাপার নেই না। আচ্ছা, খাওয়ার সময় অত নাটক ফাটক নয়। এখন পর্যন্ত এসেছে সেটা হচ্ছে ভাত, হাফ বালতি ডাল, মুড়ি ঘন্ট, পাঁপড়, পেঁয়াজ, শশা কুচো, লঙ্কা। এটা আমাদের এসে গেছে কাতলা মাছ, তার সাথে চাটনি আর রসগোল্লা। এই মিষ্টি দেখলে না কীরকম একটা ইয়ে হয়, মিষ্টি বেশি খাওয়া ঠিক নয়, আপনারাও বলেন, আমারও সেটাই মনে হয়, কিন্তু কন্ট্রোল সেটা করতে পারি না। মাছের ঝোলটা খেয়ে দেখি কেমন, ভালো। কিন্তু মুড়ি ঘন্টটা যেটা করেছে, একদম সেই মায়ের হাতে মুড়ি ঘন্ট যেটা, একদম সেরকম দারুণ করেছে মুড়ি ঘন্টটা। বৃষ্টি হচ্ছিল তাই স্বরূপের একটু আসতে দেরি হলো। ওই যে স্বরূপ এসে গেছে গাড়ি নিয়ে। স্বরূপ এখন পুরো নেতার মতো লাগছে, গলায় একটা হলুদ উত্তরীয় পড়েছে। এই স্বরূপ জানালো এখান থেকে যে বরন্তী আমরা যাব, সেই বরন্তী হচ্ছে 13 কিলোমিটার রাস্তা। ও বাবা, কালকের থেকে মনে হচ্ছে জল যেন বেড়ে গেছে, বৃষ্টি হয়েছে তো, আর পাহাড়ের উপর থেকে জলটা নামছে। আমরা এইখানটা কালকে হেঁটে হেঁটে এই উপর দিয়ে গেছিলাম। জয় বাবা বিশ্বনাথ, আর এখানে হচ্ছে ধর্মরাজ। এই পোয়াপুর মোড়, এইখানে কিন্তু বাজারে খারাপ না, ভালো মিষ্টির দোকানও দেখতে পেলাম। এই জায়গাটা হচ্ছে সরবরি বাজার। সরবরি বাজারে আমরা কিন্তু এবার ডান হাতের দিকে বেঁকে গেলাম। এটা হচ্ছে এখানকার কলেজ, সেই দেখুন সাইনবোর্ড রয়েছে, পঞ্চকোট মহাবিদ্যালয়। এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের পাশ দিয়ে রাস্তা চলে গেছে বরন্তী লেকে। এই গ্রামের নাম ভস্কো। এখানে একটা মোড় ঘুরতেই ক্যানেলের ভিতর দিয়ে জল আসছে, বর্ষার সময় জল আসছে, জলের তোড়টা দেখুন। এই রাস্তা যেতে যেতে এখন আমরা লেভেল ক্রসিং পেরোচ্ছি। এটা হচ্ছে পুরুলিয়া আসানসোল রুটের যে ট্রেন চলে, এই লেভেল ক্রসিং হয়ে যায়। দূর থেকে প্রথম দেখতে পাচ্ছি বরন্তী লেকের জল। আমরা এসে হাজির হয়েছি বরন্তী লেকের সানসেট ভিউ পয়েন্টে। ওই দিক থেকে সানসেট হবে, কিন্তু বর্ষার আকাশ যেমন হয় আজকে সানসেট আর হবে না। আমরা ওই যে গড়পঞ্চকোট পাহাড়ে উঠেছিলাম, সেটা এই পাহাড়টার পেছনে, ওই রকম দিক থেকে আমরা ওই পাশগুলো দেখছিলাম। বরন্তী লেক বা মুরানি ড্যাম হলো রামচন্দ্রপুর সেচ প্রকল্পের অন্তর্গত একটা জলাধার, যার পোশাকি নাম রামচন্দ্রপুর জলাধার, কিন্তু সাধারণ লোকে বরন্তী লেক নামেই বেশি চেনে। বরন্তী নদীতে বাঁধ দিয়ে তৈরি হয়েছে অতীব সুন্দর এই জলাধারটি। হ্রদটা
খুবই মনোরম এবং এখানে অনেক পাখি প্রজাপতি এবং অন্যান্য কিছু প্রাণী সেটাও আপনি দেখতে পাবেন। মাছ ধরা, বোটিং এবং পিকনিক করার জন্য বিখ্যাত একটা স্থান। বরন্তী লেকে যেমন সূর্যোদয়ের সময় ছোট জেলে নৌকাগুলো উদীয়মান সূর্যের পটভূমিতে ভীষণ সুন্দর দেখায়, তেমনি এই হ্রদটা সূর্যাস্তের সময়ও লাল রঙের একটা মনোরম দৃশ্য তৈরি করে। সাথে জলের উপরে বরন্তী পাহাড়ের প্রতিফলন সবাইকে মন্ত্রমুগ্ধ করে। এই সমস্ত বৈশিষ্ট্য এই জায়গাটাকে পুরুলিয়ার একটা বিখ্যাত দ্রষ্টব্য করে তুলেছে। এই বরন্তী নদীর উপরে বাঁধ দিয়ে তৈরি হয়েছে এই বরন্তী লেক। এই সেই বাঁধের উপর দিয়ে আমরা হাঁটছি। বাঁধের উপর দিয়ে হাঁটতে কিন্তু দারুণ ভালো লাগবে। সামনে চায়ের দোকান আছে, পকোড়া ভাজা হচ্ছে। তো চলুন আমরা একটু চা খাই। ওইদিকে কালো মেঘ করেছে, জানি না বৃষ্টিটা কখন আসবে। ওই যেখানে স্টলগুলো, আমাদের গাড়িটা সেখানেই আছে। তো ওই স্টলে একটু চা খাই, চা খেয়ে গাড়ি করে ফিরে যাই। সূর্যাস্ত তো আজকে দেখতে পেলাম না। এই বরন্তী লেক এখানে সানসেট তো দেখতে পেলাম না, একটু চা খাবো ভাবলাম। এটা হচ্ছে একটা ওই মোপেড যে গাড়ি, সেই গাড়িকে বানানো হয়েছে চায়ের স্টল। শুধু চায়ের স্টল না, কি নেই এই গাড়িটায়। মোপেটের উপর এই চলমান দোকান। কাকার নাম কি? সুবল গড়াই। এই প্রতিদিন বিকেলে আসো এখানে গাড়ি নিয়ে? সকালে হাসপাতালের গেটে আর বিকেলে বরন্তী লেকের ধারে। চা বলেছি 3টে চা। চায়ের জন্য সব ছুরি কাঁচি সব বেরিয়ে গেছে, মশলা চা হচ্ছে। এই বরন্তী লেককে ঘিরে এই যে পাহাড়গুলো রয়েছে, এই পাহাড়গুলোকেই বলা হয় বরন্তীর পাহাড়। এই পাহাড়গুলো হচ্ছে সব বরন্তীর পাহাড়। আর এ পাশে দূরে একটা পাহাড় আপনারা দেখতে পাবেন, এখন ওদিকটা মেঘ করে গেছে, সেটা হচ্ছে বিহারীনাথ পাহাড়। ওই মেঘটা যেন ওখান থেকেই আসছে এপাশে। সন্ধ্যা নামলো, মেঘ না থাকলে হয়তো আরও একটু আলো থাকতো, আরও কিছুক্ষণ আমরাও থাকতাম, কিন্তু টিপ টিপ করে একটু বৃষ্টি হচ্ছে, সেই কারণে আমরা ফিরে যাই। জোরে বৃষ্টি এসে গেলে অসুবিধে। বেশ, বাসটা পড়লো দেখলি? হ্যাঁ, মিষ্টি। ঝমঝমিয়া বৃষ্টি হচ্ছে, ঝমঝমিয়া বৃষ্টি। এই রিসেপশন থেকে এসে আমাকে ছাতা দিয়ে গেল। বৃষ্টি থেমেছে, চল খেয়ে আসি। রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম, আর এই বেটা এর নাম লেলো, এ কিন্তু আমাদের রুমের সামনে সারা রাত এখানে পাহারা দেয় আমাদের। বৃষ্টি একবারে বন্ধ হয়ে গেছে তা কিন্তু নয়, ঝিরঝির ঝিরঝির করে পড়ছে এবং স্যাটেলাইট পিকচারে দেখাচ্ছে মেঘ রয়েছে। এইখানে এরকম দুটো বেঞ্চ, এদিকে দুটো বেঞ্চ, তার মধ্যে একটা বেঞ্চের উপরে ক্যারাম সেট। এটা একদম ঝকঝকে নতুন ক্যারাম বোর্ড। আরে বাহ, দারুণ ব্যাপার। আজ এই পলাশবিথির রিসর্টে আমাদের দ্বিতীয় রাত, আর দ্বিতীয় রাতের ডিনারে আজকে আছে ফ্রাইড রাইস আর তার সাথে চিলি চিকেন। আমার খুব ফেভারিট, মানে চিকেনের প্রিপারেশন বলতে চিকেনের স্টু আমার খুব ভালো লাগে, আর চিকেনের যে চাইনিজ প্রিপারেশন, হ্যাঁ, সেগুলো আমার কিন্তু বেশ ভালো লাগে। গার্লিক চিকেন, চিলি চিকেন, শেজওয়ান, মাঞ্চুরিয়ান, এইগুলো আমার বেশ ভালো লাগে। এই মুরগির মাংসের ঝোল একদম ভালো লাগে না। তোর কেমন লাগছে? ভালো, বেশ ভালো।